আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় ৭ থেকে এইখানে এই অধ্যায়ের যতগুলো গুরুত্বপূর্ণ শব্দসমূহ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা যদি প্রথমেই দেখি, এখানে বলা হয়েছে শাসন বিভাগ। তো আমরা জানি সরকার তার কার্যক্রম পরিচালনা করার জন্য ৩টি বিভাগ বা ৩টি অঙ্গের সহায়তা নিয়ে থাকে। তার মধ্যে একটি হচ্ছে শাসন বিভাগ, আরও ২টি অঙ্গ বা বিভাগ হচ্ছে আইন বিভাগ এবং হচ্ছে বিচার বিভাগ। তো রাষ্ট্রের শাসন কার্য তথা নিত্যদিনের প্রশাসনিক ও দাপ্তরিক কাজ পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রের সঠিক সিদ্ধান্ত ও সুবিধাসমূহ বাস্তবায়ন করে যে বিভাগ তাকে আমরা নির্বাহী বা শাসন বিভাগ বলি। আমরা যদি আরও সহজভাবে যদি শাসন বিভাগকে চিহ্নিত করতে যাই, তাহলে আমরা বলতে পারি যে সমস্ত লোকজন সরকারি চাকরির অন্তর্ভুক্ত তারাই হচ্ছে শাসন বিভাগের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে চেনার সব থেকে সহজ মাধ্যম। পরবর্তীতে বলা হচ্ছে আইন মাধ্যম, আইন বিভাগ। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস যে আইন বিভাগটা আসলে কি। তো সরকারের যে বিভাগ বা শাখা রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রয়োজন আইন তৈরি করে, প্রণয়ন করে, পরিবর্তন সংশোধন করার দায়িত্ব পালন করে, তাকে বলা হয় হচ্ছে আইন বিভাগ। বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, যার নাম হচ্ছে জাতীয় সংসদ। বাংলাদেশ আইনসভার মোট সদস্য হচ্ছে ৩৫০ জন। তার মধ্যে আমরা জানি ৩০০ জন প্রতিনিধি ৩০০টি নির্বাচনী এলাকা থেকে জনগণের ভোটে কি করে নির্বাচিত হয়ে আসে, আর ৫০ জন হচ্ছে সংরক্ষিত নারী আসনের এমপি। এই টোটাল ৩৫০ জন হচ্ছে বাংলাদেশের আইন প্রণয়ন করে থাকে। তারা যে কোনো আইন প্রণয়ন করে, দরকার হলে সেই আইন প্রণয়ন করার পরে আবার পরিবর্তন করে বা সংশোধন করে থাকে। ঠিক আছে, আবার কোনো আইন কি করতে পারে, তারা চাইলে বাতিলও করতে পারে। তো হচ্ছে এই হচ্ছে আইন বিভাগের কার্যক্রম। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে এর নাম কি, জাতীয় সংসদ, এবং হচ্ছে এটার মোট সদস্য সংখ্যা কতজন। মোট সদস্য সংখ্যা হচ্ছে ৩৫০ জন। পরবর্তীতে বলা হচ্ছে বিচার বিভাগ। তো বিচার বিভাগ কি, সরকারের যে বিভাগ আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে থাকে তাকে বিচার বিভাগ বলে। যদি আমি আরও সহজ ভাষায় বলতে পারি যে এটা হচ্ছে জনগণ এবং আইন বিভাগের মধ্যকার অনেক সময় একটা দ্বন্দ্ব দেখা যায়। তো এটা হচ্ছে বিচার করার জন্য বা বিচার বিশ্লেষণ করার জন্য যেই বিভাগ নিয়োজিত থাকে তাকে আমরা বিচার বিভাগ বলে থাকি। তো বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হলো সুপ্রিম কোর্ট, এবং এর আরও দুইটা শাখা আছে, যেটা হচ্ছে একটা আপিল বিভাগ এবং একটা হচ্ছে হাইকোর্ট। আর এর প্রধানকে বলা হচ্ছে প্রধান বিচারপতি। আর এই প্রধান বিচারপতি নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন রাষ্ট্রপতির মাধ্যমে। তো এই হচ্ছে প্রধান বিচারপতির বিচার বিভাগের যে হচ্ছে কাঠামো, এটা নিয়ে আলোচনা। পরবর্তীতে বলা হচ্ছে জরুরি অবস্থা। তো জরুরি অবস্থাটা কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে দেখবেন অনেক সময় দেশে হচ্ছে বিভিন্ন অপ্রীতিকর অবস্থা বা ঘটনা এড়ানোর জন্য জরুরি অবস্থা জারি করা হয়। তো বলা হচ্ছে সংবিধানের ১৪১ ক অর্থাৎ ১ অনুযায়ী রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়, যে সন্তোষজনক মানে কি, এখানে কোনো দ্বিধা বা কোনো কনফিউশন কোনো কিছু থাকবে না, সন্তোষজনকভাবে প্রতীয়মান হবে যে এমন জরুরি অবস্থা বিদ্যমান রহিয়াছে যাহাতে যুদ্ধ বা অভ্যন্তরীণ গোলযোগে বাংলাদেশ বা যে কোনো অংশের নিরাপত্তা বা বহিরাক্রমণ বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন, তাহলে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। এটা হচ্ছে অনধিক ১২০ দিনের জন্য। ঠিক আছে, কয় দিনের জন্য? ১২০ দিনের জন্য। এটা কে ঘোষণা করতে পারেন? বাংলাদেশের রাষ্ট্রপতি। ঠিক আছে, কে ঘোষণা করতে পারেন? বাংলাদেশের রাষ্ট্রপতি। তো এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা সংবিধানে কত নং অনুচ্ছেদে বলা আছে, এই যে ১৪১ ক ১ অনুযায়ী বলা আছে। আর হচ্ছে কত দিন, এটা হচ্ছে এই যে ১২০ দিনের জন্য এটা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। তো হুকুমনামা জিনিসটা কি, অনেক সময় দেখা যাচ্ছে ঊর্ধ্বতন আদালত সমূহ কি করে, তাদের যে অধীনস্থ যে আদালত সমূহ থাকে তাদেরকে হচ্ছে কিছু হচ্ছে কাজ বা হচ্ছে নির্দেশনা দিয়ে থাকে, এটাকে বলা হচ্ছে হুকুমনামা। অধিকার সংরক্ষণ করতে গিয়ে বিচার বিভাগকে কয়েকটি বিশেষ পদ্ধতি নিয়ে কাজ করতে হয়, যেটা হচ্ছে হুকুমনামা নামে পরিচিত। পদ্ধতিগুলো হলো টোটাল 5টা। একটা হচ্ছে ম্যান্ডামাস, একটা হচ্ছে সাটিওয়ারি, তারপর হচ্ছে প্রহিবিশন, হেবিয়াস কর্পাস রিট, তারপর হচ্ছে কোয়ারেন্টনো, এইটা হচ্ছে রিট। এই টোটাল 5টা। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কোনো কিছু নাই, শুধুমাত্র হুকুমনামা কাকে বলে এইটা হচ্ছে মনে রাখলে এখান থেকে হবে। আর এগুলোর থেকে আপনাদের বিস্তারিত কোনো কিছু আসে না। তারপর হচ্ছে রাষ্ট্রপতি আমরা জানি আমাদের পদমর্যাদায় রাষ্ট্রপতি হচ্ছে সব থেকে উপরের একজন ব্যক্তি। তো সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক মানে নিয়ম যে সে প্রধান, তার হাতে নির্বাহী কোনো ক্ষমতা নেই। কারণ আমরা জানি যে প্রধান বিচারপতিকে নিয়োগ প্রদান করেন হচ্ছে রাষ্ট্রপতি, কিন্তু তিনি কি করেন, প্রধানমন্ত্রীর পরামর্শে নিয়োগ দান করে থাকেন, যার কারণে কি তিনি হুকুম অনুযায়ী হচ্ছে কি করেন, কাজ করতে বাধ্য থাকেন। তো যার কারণে বলা হচ্ছে সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান, তার হাতে কোনো নির্বাহী ক্ষমতা নেই।
দেশের সরকার গঠন, শাসন পরিচালনা, আইন প্রণয়ন এবং অর্থ বিচার প্রতিরক্ষা ও কূটনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ কাজ তিনি সম্পাদন করেন। এগুলো সবগুলো আসলে মূলত প্রধানমন্ত্রীর পরামর্শে করে থাকেন। তারপরে বলা হচ্ছে প্রধানমন্ত্রী। সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পদমর্যাদা সবার উপরে। তার মানে কি, এটা হচ্ছে নিয়মতান্ত্রিক না, কার্যগত দিক থেকে বাংলাদেশ হচ্ছে যেহেতু একটা সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা এখানে প্রচলিত রয়েছে, যার কারণে এখানে সবার উপরে বা পদমর্যাদায় বা নির্বাহী বিভাগ অনুযায়ী সবথেকে বেশি ক্ষমতাধর ব্যক্তি হলেন প্রধানমন্ত্রী। তিনি হচ্ছে বাংলাদেশের সরকার প্রধান। তো এখানে একটা জিনিস বিষয়, যে যদি প্রশ্নে বলা হয় যে বাংলাদেশের সরকার প্রধানকে বা পদবিতে কে, তখন হবে প্রধানমন্ত্রী। যদি বলা হয় বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে, তখন হবে হচ্ছে উত্তরটা হবে রাষ্ট্রপতি। ঠিক আছে, সরকার প্রধান করলে জিজ্ঞাসা করলে অবশ্যই হবে কি, সেটা প্রধানমন্ত্রী। তারপরে বলা হচ্ছে তিনি সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রধানমন্ত্রী সংসদ নেতা ও মন্ত্রিসভার প্রধান। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সংসদের রাস্তা হারালে সরকারের পতন ঘটে। তার মানে কি, তিনি যদি পদত্যাগ করেন তাহলে অটোমেটিকলি তার অধীনে যে সমস্ত সংসদ সদস্য সমূহ থাকবেন তারা পদত্যাগ করতে বাধ্য হবেন বা সংসদটা ভেঙে যাবে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তার শাসন কাজের জন্য সংসদের কাছে দায়ী থাকেন। অর্থাৎ কার কাছে দায়ী থাকেন, একটু আগে আমরা পড়লাম হচ্ছে আইন বিভাগ নিয়ে পড়লাম, ওইখানে হচ্ছে টোটাল 350 জন ছিল। এই টোটাল 350 জনের কাছে কে দায়ী থাকেন, প্রধানমন্ত্রী দায়ী থাকেন। তার মানে কি, আপনি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করানোর একটি উপায় হচ্ছে এই যারা আছে 350 জন, এরা যদি অনাস্থা ভোট প্রয়োগ করে, সেখানে যদি সবাই যদি ধরেন 2/3 যদি এই আপনার হচ্ছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোট দেয়, তাহলে কি হবে, সংসদ অটোমেটিকলি হচ্ছে ভেঙে যাবে বা প্রধানমন্ত্রী তার পদ থেকে কি হয়ে যাবেন, বরখাস্ত হয়ে যাবেন। তারপর হচ্ছে স্থানীয় প্রশাসন। এই জিনিসটা কি, স্থানীয় প্রশাসন হচ্ছে স্থানীয় পর্যায়ে তথা বিভাগ, জেলা এবং উপজেলা শাসন ব্যবস্থাকে স্থানীয় প্রশাসন বোঝায়। যদি বলে স্থানীয় প্রশাসন কেন গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে স্থানীয় সমস্যাসমূহ স্থানীয়ভাবে মোকাবেলা করার জন্য স্থানীয় প্রশাসনসমূহ দরকার হয়। বিভাগীয় প্রশাসন, কেন্দ্রের পরে বাংলাদেশের বিভাগীয় প্রশাসনের অবস্থান। অর্থাৎ কি, 2 নম্বরে একটা হচ্ছে কেন্দ্রীয় যে কাঠামো আছে, এটা পরবর্তীতেই যে কাঠামোটি রয়েছে সেটা হচ্ছে বিভাগীয় কাঠামো রয়েছে। বাংলাদেশের প্রশাসন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমগ্র দেশকে 8টি বিভাগে ভাগ করা হয়েছে। বিভাগীয় প্রশাসনের প্রধান কর্মকর্তা হলেন বিভাগীয় কমিশনার। এটা আসে যে হচ্ছে বিভাগীয় প্রশাসনের প্রধান কর্মকর্তাকে কি বলা হয়, বিভাগীয় কমিশনার। তারপরে বলা হচ্ছে তিনি একজন অতিরিক্ত সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা। তিনি কি, অতিরিক্ত সচিব পদমর্যাদা। এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে তার পদমর্যাদা কার সমান, এটা হচ্ছে অতিরিক্ত সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তার সমান। তারপর হচ্ছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর 3য় স্তর। অর্থাৎ প্রথমে আমরা পেলাম হচ্ছে সরকারের যেখানে হচ্ছে আইন বিভাগ বা ওইটা, তারপর হচ্ছে বিভাগীয় প্রশাসন, তারপর হচ্ছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনকে কেন্দ্র করে জেলার সমগ্র শাসন আবর্তিত হয়। জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার হলেন জেলা প্রশাসনের মধ্যমণি। এটা গুরুত্বপূর্ণ। তিনি উপসচিব পদমর্যাদার একজন লোক, আর এটা হচ্ছে অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন লোক, বিভাগীয় কমিশনার। তিনি জেলা প্রশাসক তার কাজের জন্য বিভাগীয় কমিশনারের কাছে দায়ী থাকেন, যেহেতু তিনি কি দ্বিতীয় ধাপ বা তার উপরে ধাপ হচ্ছে বিভাগীয় কমিশনার, যার কারণে তিনি ওনার কাছে দায়ী থাকেন। জেলা প্রশাসক প্রধানত রাজস্ব সংক্রান্ত, এটা হচ্ছে এই কাজটা আসে, কি কাজ করে থাকেন, রাজস্ব সমন্বয়, স্থানীয় শাসন সংক্রান্ত সেবামূলক কাজসমূহ তিনি করে থাকেন। পরবর্তীতে বলা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন। এই জিনিসটা আসলে কি, তো স্থানীয় স্বায়ত্তশাসন বলতে একটি নির্দিষ্ট এলাকার স্থানীয় জনগণের চাহিদা পূরণ এবং তাদের বিষয়গুলো পরিচালনার জন্য স্থানীয় পর্যায়ে গঠিত সরকার বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে বলা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন। অর্থাৎ স্থানীয় পর্যায়ের লোকজনদেরকে দিয়ে যখন শাসন কার্য পরিচালনা করা হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন। তো এই ছিল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ শব্দসমূহ নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।